আমরা এই বিষয় নিয়ে আলোচনা করব। আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ শুভাশিস ব্যানার্জি আমাদের সঙ্গে রয়েছেন। এই ঘটনার পর, এই যে পেহেলগামের এই ঘটনার পর পাকিস্তানের পক্ষে কি কেউ এখন দাঁড়াবে? কোনো দেশ কি দাঁড়াবে বিশ্বের? সম্ভবই না। আন্তর্জাতিক সম্পর্কে সব থেকে বড় কিছু ইন্ডেক্সের মধ্যে একটা হচ্ছে ইমেজ ইঞ্জিনিয়ারিং। আজকে প্রতিটা দেশ চেষ্টা করছে তাদের ইমেজ ইঞ্জিনিয়ারিং করার। আজকে ইউএস এর প্রেসিডেন্ট, তাহলে চীন কি করবে? চীন তো একেবারে নিহিত বন্ধু পাকিস্তান, এবং চীনও কিন্তু স্টেটমেন্ট করে দিয়েছে দে আর নট উইথ দেম, দে আর নট উইথ দিস প্রসেস। মানে যেই ঘটনাটা ঘটেছে সেটা যেহেতু পাকিস্তান আইএসআই এবং পাকিস্তান আর্মি ইনভলভড, এটা আমাদের সাধারণভাবে মনে হচ্ছে এবং আমরা সেটাই প্রমাণ সাপেক্ষভাবে বুঝতেও পারছি। সেইটাকে ভারতবর্ষের ইন্টারনাল ম্যাটার হলেও চীন বুঝতে পারছে সেটাকে কোনো রকম সমর্থনযোগ্য তো নয়ই, সেটার কোনোভাবে যদি পাকিস্তানের দিকেও তারা স্ট্যান্ড নেয়, বিজনেস লাইন এফেক্টেড হয়ে যাবে মারাত্মক রকম। বিকজ আমরা কনজিউমার মার্কেট, আমাদের এখানে চীনের মাল বিক্রি হয়, আমরা কিনি বলে চীনের ইকোনমিতে অনেক বেশি হেল্প হয়। সেটা চীন কোনোদিনই সেটাকে টস করবে না। অন দ্যাট চীন ইজ এ ভেরি ইম্পর্টেন্ট মেম্বার ইন ব্রিক্স। চীন চাইবে না যে এমন কোনো একটা ব্রিক্সের কো মেম্বারের সাথে রিলেশনশিপে আসতে, যেটা রাশিয়াও আছে এখানে, রাশিয়ারও একটা ভয়েস ভীষণভাবে ইম্পর্টেন্ট। রাশিয়া কিন্তু নিজের স্টেটমেন্ট কালকেই ক্লিয়ার করে ফেলেছে, ইউএসএ করে ফেলেছে, নিউমারাস দেশ করেছে, এটা আলাদা আলাদা করে বলার এখন আর কোনো সময় নয়। পয়েন্টটা হচ্ছে খুব বোঝার, আজকের ডেটে ভিসা অ্যালোকেশন দেওয়া মানে তোমাকে আমি আমার বাড়িতে আসতে অ্যালাউ করছি। পয়েন্টটা হচ্ছে আমি যখন জানতে পাচ্ছি যে তুমি একটা খারাপ কাজের সাথে নিজেকে লিপ্ত করেছো, তুমি এমন কোনো কাজ করেছো যাতে বহু সাধারণ নিরীহ মানুষের হত্যা হয়েছে এবং সেই নিরীহ মানুষকে হত্যা করার জন্য ষড়যন্ত্রের সাথে তুমি যুক্ত, তারপরেও আমি তোমাকে আমার বাড়িতে আসতে অ্যালাউ করছি, তার মানে কোথাও না কোথাও গিয়ে সেই ক্রাইমের সাথে আমিও রিলেটেড, কোথাও না কোথাও গিয়ে সেই ক্রাইমের সাথে আমরাও জড়িত হয়ে পড়ছি। সুতরাং যারা এই ভিসাটা ক্যান্সেলেশনের এগেনস্টে যাবে, যারা পাকিস্তানকে কন্টিনিউয়াস আরও ফিনান্সিয়াল এড বলো, ডিপ্লোম্যাটিক এড বলো, কন্টিনিউয়াস আরও ভিসা এড বলো, এগুলো দিতে থাকবে, তারাও কিন্তু সন্দেহের আয়তায় চলে আসবে। তাই জন্যে পাকিস্তানকে এই যে ভিসা ক্যান্সেলেশন বা ভিসা সাসপেনশন বলো বা বিভিন্ন রকম আরও ইকোনমিক স্যাংশনের মধ্যে ভারতবর্ষ যেভাবে আনতে চলেছে বা অলরেডি আনা শুরু করে দিয়েছে, সেটা প্রমাণ করে এটাই যে ভারত শুধু না, ভারতবর্ষের সাথে যারা অ্যালাইড দেশগুলো আছে আজকে পৃথিবীর সব জায়গা থেকেই পাকিস্তানের পাতা কাটতে চলেছে। এবং এইটা খুব তাড়াতাড়ি এমন একটা ডাইনামিক্স সৃষ্টি করবে, এই যে জিরো টলারেন্স টু টেরোরিজম এই কথাটা বলছে, এই জিরো টলারেন্স টু টেরোরিজমে আমার ব্যক্তিগত ধারণা হচ্ছে প্রথম হিট করার অবজেক্ট কিন্তু কোনো টেররিস্টকে নয়, ফার্স্ট হিট করার অবজেক্ট হচ্ছে গাছের গোড়াটাকে। সেই গাছের গোড়াটা কিন্তু হচ্ছে যে ইকোনমিক সাপোর্ট যেটা টেররিজম পায়, ইন্ডাস্ট্রি অফ টেররিজমকে বাঁচিয়ে রাখার জন্য দিনের পর দিন যে পয়সা ব্যয় করে সেই টেররিজম বা সেই টেররিস্টদেরকে গ্রো করানো হচ্ছে, সেইটাকে আগে বন্ধ করানোটা দরকার। সেই ট্রেনিং সেলগুলোকে আঘাত করাটা দরকার। আঘাত করতে গেলে ইকোনমিতে আঘাত। কিন্তু যেভাবে হামলা হয়েছে, যেভাবে এটার ধরন, এখানে কোথাও একটা হামাসের ছোঁয়া লক্ষ্য করা যাচ্ছে। এটা বিভিন্ন মহল থেকে কিন্তু এই প্রশ্নটা উঠে আসছে, অনেকে এই প্রশ্নটা করছেন যে হামাসের কি কোনোভাবে যোগ থাকার একটা সম্ভাবনা? পাকিস্তান কি আরো বড় ধরনের কিছু ভাবছে? দেখো, পাকিস্তান অ্যাট দিস পয়েন্ট অফ টাইম ইজ এ রোগ নেশন, একটা অসুস্থ টেরিটরি, এমন একটা অসুস্থ টেরিটরি যে পয়সার জন্য যে কোনো কম্প্রোমাইজে যেতে থাকে। প্রমাণ ছাড়া এই ধরনের কনফার্মেটরি স্টেটমেন্ট করা উচিত হবে না আমার জায়গা থেকে। কিন্তু এইটুকুনি আমি বলতে পারি যে প্রবণতাটাকে কোনোদিনই উপেক্ষা করা যায় না। কারণ দেখো, তাদের কাছে পয়সা নেই, তারা জানে না পয়সা কোথা থেকে জেনারেট করবে, দুনিয়ার লোকের থেকে পয়সা ধার করে বসে আছে। এখন তাদেরকে যে যা পয়সার জন্য প্রলোভন দেবে, তারা সেই ট্রেনিং সেলই খুলতে দেবে, তারা সেভাবেই চাষ করবে টেররিজমের। এবং করতে করতে তারা তো বেসিক্যালি সাপের ব্যবসা করছে, সেই সাপের ছোবল তারা বহুবারই খেয়েছে। আমি এই কারণে প্রশ্নটা করলাম যে এইরকম একটা হামলা যখন পেহেলগামের ভেতরে সময় বুঝে ঘড়ি ধরে, কালকে দীপ্তাংশুদার সাথে এটা নিয়ে কথা হচ্ছিল, কর্নেল দীপ্তাংশু চৌধুরী, তিনি বলছিলেন একটা বিষয় যে 22 তারিখটাকে কেন বেছে নেওয়া হলো, কারণ এই সময় আইবি ডিপার্টমেন্ট এবং অনেক সেন্ট্রাল গভর্নমেন্টের হাই র্যাঙ্কের অফিসার তারা কাশ্মীরে এসেছেন। এটা কোনোভাবে তাদের কাছে খবরটা গিয়েছিল, এই খবরটা আমরাও ব্রেক করেছি। এবার বিষয় হচ্ছে এই খবরটা তাদের কাছে পৌঁছলো কে? তাহলে কি সর্ষের মধ্যে ভূত আছে? এই সন্ধানটা কি শুরু হয়েছে? দেখো, একটা কথা আমি সব জায়গাতেই বলছি, তোমাদেরও বলছি, টেররিজম কিন্তু কোনো বিচ্ছিন্ন ইউনিট না, টেররিজম একটা প্রপার ইন্ডাস্ট্রি। তাই তাকে কাউন্টার করার যে
পদ্ধতিটা সেটাও কিন্তু হওয়া উচিত ভীষণ কর্পোরেট, কারণ তাদের যে ইন্ডাস্ট্রিটা আছে সেখানে রিক্রুটমেন্ট প্রসেস ভীষণ অর্গানাইজড। আমি বারবার বলছি টেরারিজম অ্যাজ এ ইন্ডাস্ট্রি বোঝাটা খুব প্রয়োজনীয়। তাদের রিক্রুটমেন্ট প্রসেসটা সাংঘাতিক, শুধু রিক্রুটমেন্ট প্রসেস না, তাদের প্রক্রিয়রমেন্ট প্রসেস যেখান থেকে তারা জিনিসপত্রগুলো আনে, তাদের ফান্ডিং প্রসেস, তাদের টেরিটোরিয়াল এক্সিস্টেন্সের প্রসেস, এই যে ছোট 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 স্লিপার সেলসগুলো দিনের পর দিন আছে তাদের কি করে রক্ষণাবেক্ষণ করতে হয়, তারা কি করে পেনিট্রেট করে, এগুলো কিন্তু খুব টেকনিক্যাল প্রসেস। এই যে ইউনিটসগুলো আছে এই ইউনিটগুলোর এক্সিস্টেন্স সমাজের সব স্তরে থাকতে পারে, এটা উপেক্ষা করার কিছু নেই এবং এটা ভাবার কিছু নেই যে সেটা আজকে আমাদের আশেপাশে নেই, নিশ্চয়ই আছে। তাই জন্যই বারবার ইন্টেলিজেন্স, গভর্নমেন্ট, আর্মি, মানে হুএভার রেসপন্সিবল ফোর্সেস আর এভরিবডি আমাদেরকে কি বলে, সতর্ক হও। সতর্ক কেন বলে, সাধারণ মানুষকে সতর্কতার কারণে বলাই হয় এটাই একটা ছোট্ট জিনিস যে যাতে আমরা যদি সতর্ক না হই আমাদের তরফ থেকে বেরোনো ছোট ছোট ঘটনা খুব ভয়ঙ্কর ডিরেকশন নিতে পারে। আমি তোমাকে একটা উদাহরণ দিচ্ছি যদি অ্যালাউ করো। ব্যাপারটা হলো, ধরো তোমার বাড়িতে একজন পরিচারিকা আছে, আমি কিন্তু কোনো জাতপাত নির্বিশেষে একটা সাধারণ উদাহরণ দিচ্ছি। একটা পরিচারিকা আছে, এই পরিচারিকা তোমাদের ওখানে কাজ করে, সে তোমার থেকে মাস গেলে 2000, 3000, 5000 টাকা রোজগার করে। তাকে একজন প্রলোভন দিল যে তুমি যে উনার বাড়িতে কাজ করো তুমি আমাকে শুধু বলবে উনি কখন অফিস যান, কখন অফিস থেকে ফেরেন। বলে কেন? বলে আমার একটা ইন্স্যুরেন্স কোম্পানি আছে, আমি ওনাকে ইন্স্যুরেন্স দেখাবো, তাই জন্য উনার আমি যাতায়াতের টাইমটা জানতে চাই। পরিচারিকা কিন্তু অতটা গভীরভাবে ভাববে না যে ইন্স্যুরেন্স কি, কেন ইন্স্যুরেন্স আমার ম্যাডামের ব্যাপারে জানতে চাই, অত ভাববে না। ওকে ওর এগেনস্টে বলা হবে তোমাকে আমি 50,000 টাকা দেবো। ওর কাছে কিন্তু 50,000 টাকাটা বিরাট প্রলোভন। ও একটা ইনফরমেশন পাস করে দিল। এবার তখন ও বুঝে গেল যে তুমি অ্যাজ এন ইন্ডিভিজুয়াল কখন থেকে কোথায় মুভমেন্ট করছো। এবার নেক্সট স্টেজ ওকে বললো আরও 50,000 টাকা দেবো, বলো তোমার ম্যাডাম কখন কোথায় কোন দিন ভ্যাকেশনে যাচ্ছে। তো বলে দিল অমুক ডেটে উনি কাশ্মীরের পেহেলগাঁওতে যাবেন, উনি অমুক অমুক ডেটে যাবেন। এই ইনফরমেশনটাকে তারা কোথায় ইউটিলাইজ করছে ইজ এ ভেরি ভেরি ইম্পর্টেন্ট ডাইনামিক। কিন্তু এটাও কি কাশ্মীরে সম্ভব? কারণ কাশ্মীর তো বারবার উত্তপ্ত হয়েছে, এই ধরনের ঘটনা নতুন কিছু নয়। কাশ্মীরে এই ধরনের ঘটনা মাঝে মধ্যেই ঘটে। কাশ্মীরবাসী তো ওয়াকিবহাল যে সেখানে সাধারণ মানুষকে ঢাল করে, কাশ্মীরের সাধারণ মানুষকে ঢাল করা আর কাশ্মীরের প্ল্যান্ড ওয়েতে সিভিলিয়ানসদের উপর অ্যাটাক করা দুটো কিন্তু আলাদা জিনিস। কাশ্মীরের মধ্যে স্লিপার সেলস আছে, কাশ্মীরের ভিতরে স্লিপার সেলস আছে, বাট তুমি যে প্রশ্নটা করেছিলে যে যারা এখান থেকে আইবির অফিসাররা গেছে বা এখান থেকে যে মানুষগুলো গেছে তাদের সোর্সের মধ্যে ভূত আছে কিনা, এই দুটো পার্সপেক্টিভ আলাদা। দেখো আমি আবারও বলছি, গতকালও বলেছি যে যেভাবে অ্যাটাক হয়েছে ওই গ্রামের মধ্যে ইনফরমার আছে, আলবাদ আছে। যদি ইনফরমার না থাকতো ওইভাবে টাইম সেট করে অসম্ভব বলা। এবং কেন বাইসরন বেছে নেওয়া হয়েছে? কারণ সেটা একটা দুর্গম জায়গা, সেখানে পৌঁছতে অনেকটা সময় লাগে। এই রেসপন্স টাইমটা অনেকটা বেশি, এই রেসপন্স টাইমটার মধ্যে কাজটা করে বেরিয়ে যাবে। এবং শুধু তাই নয়, কাজের পেছনে যে গল্পগুলো আছে সেই গল্পটা যেন বাকি দেশবাসীর কাছে একটা আতঙ্কের বার্তা নিয়ে যায়। দ্যাট ওয়াজ দ্য টিআরপি অফ দ্য এন্টায়ার ইভেন্ট। ওরা করতে চেয়েছে এমনভাবে যাতে আতঙ্কটা সবার মধ্যে নিয়ে যায় যে তোমরা যদি হিন্দু প্র্যাকটিশনার হও তোমাদের কিন্তু বিপদ আছে, তোমাদেরকে আমরা এভাবেই মারবো চিহ্নিত করে করে। এবং এই বার্তাটা তারা পৌঁছাবার জন্যে তারা কিন্তু একটা প্রসিডিউরালি ঘটনাটা ঘটিয়েছে। এটা কিন্তু শুধুমাত্র একটা টেরার কিলিং নয়, এটার একটা অনেক ইনডেপথ প্রেজেন্স আছে এবং এই ইনডেপথ প্রেজেন্সটা আমাদের বুঝতে হবে। তাই জন্য আমি বলছি ছোট ছোট ইনফরমেশন যেগুলো আমরা বলে ফেলি বা যেগুলো আমরা করি অ্যাজ এ সিভিলিয়ান, সবার আমাদের দায়িত্ব হচ্ছে অনেক বেশি কশাস লাইফ লিড করা। আমরা ভাবি এতে কি হবে, এতে কি হবে তা নয়, এর থেকে অনেক অনেক ইনডেপথ কশাস লাইফ লিড করতে হবে আমাদেরকে। শুধু তাই নয়, কাউকে যখন আমি পার্সোনাল ডেটা দিচ্ছি, কারোর সাথে কোনো লোককে যদি আমি আমার নিজের প্র্যাকটিক্যাল ইমোশন শেয়ার করছি, আমি চিনি না জানি না শেয়ার করছি, তারা সেটাকে ডকুমেন্ট করছে, প্লিজ ডু নট গেট ইনটু দিস কাইন্ড অফ প্র্যাকটিস। কিন্তু এতটা ফাঁক কেন থেকে গেল যে এরা আগে থাকতে রেকি করে গেল, ঘটনাটা ঘটালো, সাধারণের সঙ্গে মিলিয়ে গেল, এই গোটা সময়টা মিস করে গেল? এই ফাঁক ফোকর খোঁজার কাজটা কি শুরু হয়েছে? নিশ্চয়ই হয়েছে, নিশ্চয়ই হয়েছে। দেখো সেন্ট্রাল এজেন্সি বলো, স্টেট এজেন্সি বলো, ধাক্কাটা তো শুধুমাত্র একটা কোনো এজেন্সির লেগেছে এটা না, গোটা ভারতবর্ষের লেগেছে। এবং গোটা ভারতবর্ষ মানে সেখানে এজেন্সিও আছে, সিভিলিয়ানসও আছে, কাশ্মীরিও আছে, নন কাশ্মীরিও আছে, এভরিবাডি আছে। সুতরাং তাদের যখন লেগেছে তারা সবাই মিলে সেটাকে কারণগুলো খুঁজে বার করা, কেন কোন জিনিসগুলো হচ্ছে, কোন কোন জায়গায় ফাঁক ফোকর থাকছে, কারা কারা তাতে ইনভলভ থাকতে পারে, কোন কোন জায়গা থেকে ইনফরমেশন লিকেজ হতে পারে, সেই প্রতিটা পয়েন্ট নিয়ে তারা গভীরে ভাববে এবং দ্যাট ইজ দেয়ার জব।
এবং সেটা তারা দীর্ঘদিন করে এসছে। সুতরাং তারাও বুঝতে পারে যে কোন কোন জায়গা থেকে অ্যাকচুয়ালি লিকেজটা ঘটেছে, এবং আমি ডেফিনেটলি বলছি সেই লিকেজ যারা ঘটিয়েছে তাদের বহু মানুষকে অলরেডি তারা অবজারভেশনসে নিয়ে নিয়েছে। হয়তো পাবলিকলি সেটা বলার কোনো কথাও নয়, এবং পাবলিকলি বলবেও না যে আমরা কি কি নেক্সট স্টেপ, এটা বলা উচিত না, দ্যাট ইজ আ গ্রে স্কেল, সেটা বলা উচিত না। তাদেরকে অবজারভেশনসে নিয়েছে, তাদের গত কিছু দিনের কি কি মুভমেন্টস, কে কোথায় গেছে, কার কার সাথে কমিউনিকেট করেছে, কিভাবে কমিউনিকেট করেছে, কোনো ফিনান্সিয়াল ট্রানজ্যাকশন হয়েছে কিনা, সেই ফিনান্সিয়াল ট্রানজ্যাকশনটা কে কার অ্যাকাউন্ট থেকে করেছে, কোন জায়গা থেকে কত টাকা এসছে, এই প্রতিটা ডিটেল একটা মানে মালার মতো করে জোড়া হবে। এই নেকলেসটা যখন তৈরি হবে তখন গোটা ইভেন্টটার মধ্যে যারা যারা জড়িত আছে এভরিবডি উইল বি পিনালাইজড। আজকের ডেটে দাঁড়িয়ে এই ইভেন্টটা ইজ নট এ রেসপন্সিবিলিটি অফ অনলি সাউথ ব্লক, নর্থ ব্লক, পিএমও, ডিফেন্স, এনএসএ, নো, এই গোটা ভারতবর্ষের প্রতিটা সাধারণ মানুষ, তোমার অফিসের বাইরের ফলওয়ালাটা থেকে শুরু করে রিক্সাওয়ালা থেকে শুরু করে যে আমার পরিচারিকা, যে আমার ড্রাইভার, যে আজকের ডেটে দাঁড়িয়ে যে মানুষটা টিভির সামনে বসে থাকার সময় পায় না সেই মানুষটা পর্যন্ত কেঁপে উঠেছে। সবার কাছে একটা কথা উত্তর চাই। কোথাও বাংলাদেশের ইনভলভমেন্ট থাকতে পারে, কারণ বর্তমানে যেভাবে বাংলাদেশের সঙ্গে পাকিস্তানের একটা যোগসাজশ, বারবার আইএসআই এর অফিসাররা আসছেন, বাংলাদেশ থেকে যাচ্ছে পাকিস্তানে, বাংলাদেশের কোথাও একটা দেখো, আমি আবারও বলছি, বাংলাদেশ একটা প্রচন্ড আনস্টেবল কন্ডিশনে এক্সিস্ট করছে। না আছে সরকার, না আছে কোনো ডিরেকশন, না জানেও না যে আগামী দিনে তাদের স্ট্রাকচারালি কি হতে চলেছে, কবে গভর্নমেন্ট ফর্ম করবে, কবে ইলেকশন হবে, কিচ্ছু আইডিয়া নেই। এরম একটা মানে কি বলবো, এরম একটা প্রভোকেটিভ সিচুয়েশনে বাংলাদেশ বাস করছে। যদি আমার মনের মধ্যে কোনো কুচিন্তা থাকে, বাংলাদেশ ইজ এ ভেরি ওপেন টেরিটরি। আমি যদি আজকে আইএসআই এর পার্সপেক্টিভে ভাবি, আমার মনেই হতে পারে যে বাংলাদেশে পেনিট্রেট করো, ইট ইজ দ্য ইজিয়েস্ট প্লেস টু বি ইন টাচ উইথ ইন্ডিয়া। তো সেখানে যদি বাংলাদেশে পেনিট্রেট করে, বাংলাদেশের মানুষকে যদি অর্থ নিয়ে তাদেরকে, বাংলাদেশের প্রচুর জেহাদি সংগঠন আছে, প্রচুর জেহাদি মাইন্ডসেটের মানুষজন আছে যারা ইন্ডিয়া ক্ষতিগ্রস্ত করতে চায়, এবং ওপেনলি সেটা সোশ্যাল মিডিয়াতে তারা বুক ফুলিয়ে লিখেছে কালকে 22 তারিখে ঘটনার পরে। আজকের ডেটে দাঁড়িয়ে যদি সেই লোকগুলোকে কোনোভাবে ইউটিলাইজ করে থাকে যে কোনো মোটাসেই, অবাক হওয়ার কিচ্ছু নেই, এতে কোনো রকম অবাক হওয়ার কিচ্ছু নেই। এটা কি বৃহত্তর কোনো একটা জায়গা থেকে মনে হয় যে মিটিংটা দিল্লিতে কিছুদিন আগে হলো, সিকিউরিটি কাউন্সিলের তুলসী গাবার্ড এলেন, বিশ্বের তাবর দেশের যারা সিকিউরিটি কাউন্সিলের হেড তারা এলেন, সেখানে একটা আঘাত দেওয়ার চেষ্টা, সেই কারণেই কি এই অ্যাটাকটা? আরো দেখো, অ্যাজ এ হোল যারা যারা এইসব ধরনের প্ল্যানগুলোকে এক্সিকিউট করে তারা তো স্ট্র্যাটেজিক্যালি তারাও তো রিসার্চ করে, তারা প্রচুর জিনিসকে বোঝার চেষ্টা করে। দেখো, টেরারিজমের যারা একদম মাথায় আছে, যারা প্ল্যানার্স লেভেলে হয়, তারাও কিন্তু খুব এডুকেটেড লোকজন, এরকম ভাবার কিছু নেই তারা একদম আনএডুকেটেড। অপারেশনাল লেভেলে যারা আছে তারা আনএডুকেটেড, টাকার জন্য করে মানতে পারলাম, কিন্তু যারা স্ট্র্যাটেজি লেভেলে আছে তারা কিন্তু প্রচুর এডুকেটেড অ্যান্ড ইকুইভ্যালেন্ট টু দ্য ইন্টেলিজেন্স পিপল আউট হিয়ার। তো বোঝার চেষ্টা করতে হবে এখানে। এই মানুষগুলো বিদেশে কোনো একটা বড় বড় ইউনিভার্সিটিতে পড়ায় বা কোনো একটা বড় বড় জায়গার সাথে যুক্ত সেক্টরিয়ালে, যেটা আমরা আইসিসের ক্ষেত্রে বহুবার সেরকম ধরনের লোককে অ্যারেস্ট হতে দেখেছি। এরা দু তিনটে জিনিসকে কনসিডার করেছে। একটা, কাশ্মীর তুলনামূলকভাবে শান্তির পথে এগোচ্ছে। কেন? কাশ্মীরে রিক্রুটমেন্ট হচ্ছে, কাশ্মীরে ট্যুরিজম বাড়ছে, কাশ্মীরে আরো ডেভেলপমেন্ট প্ল্যান ইন্ডিয়ান গভর্নমেন্ট নিয়ে আসছে, ইকোনমিটা আরো শক্তপোক্ত হচ্ছে। এবং সব থেকে বড় কথা, এটার এফেক্টটা কি পড়ছে? টেরারিজমের রিক্রুটমেন্ট যে ইন্ডেক্সটা ছিল ওটা পড়তে শুরু করে দিয়েছে। টেরারিজমের রিক্রুটমেন্ট কম হচ্ছে, যেহেতু টেরারিজমের রিক্রুটমেন্ট কম হচ্ছে, ইন্ডাস্ট্রি অফ টেরারিজম ড্রপ হচ্ছে। ইন্ডাস্ট্রি অফ টেরারিজম ড্রপ হচ্ছে মানে তার পিছনে যারা ফান্ড করতো তারাও রিফিউজাল স্টেটে যাচ্ছে। ভাই, তোদের পয়সা দিয়ে কি হবে, তোরা তো রিক্রুটই করতে পারছিস না। তার কারণটা হচ্ছে ডেভেলপমেন্ট সবসময় এই ধরনের নোংরামিগুলোকে বন্ধ করে দেয়। ডেভেলপমেন্ট হচ্ছে এতটাই একটা সুন্দর জিনিস, এবং এই ডেভেলপমেন্টে কিন্তু সাধারণ কাশ্মীরিরা রেসপন্ড করছিল। এটা একটা ভয়ঙ্কর জিনিস। দ্বিতীয় জিনিস দেখো, বিমস্টেক বা ব্রিক্সের আজকে যে স্ট্যাটাস আছে, তাতে ভারতবর্ষ আস্তে আস্তে এমন একটা জায়গায় যাচ্ছে যেটা মানে অপারেশনালি ভারতবর্ষ আগামী দিনে পৃথিবীর একটা বড় চেয়ার হোল্ড করবে, এবং সবকটা বড় দেশ ভারতবর্ষের সাথে ব্যবসায়িক সম্পর্ক যেতে চাইছে। তার মানে ভারতবর্ষের জিডিপি বলো, ভারতবর্ষের ট্রানজ্যাকশনাল ইকোনমি বলো, বা ভারতবর্ষের নিজস্ব বিজনেস ফোরাম বলো, অনেক উপরে আসতে চলেছে। সুতরাং ভারতবর্ষ অ্যাজ এ ইকোনমিক পাওয়ার হাউস আগামী দিনে অনেক অনেক বড় জায়গা নিতে চলেছে। এই জিনিসটা কিন্তু যারা ভারতবর্ষের ক্ষতি চায় তাদের কাছে একটা প্রচণ্ড রেড ফ্ল্যাগ। সুতরাং এরা কি করতে চাইছে, যে ভারতবর্ষকে কোথাও একটা গিয়ে যদি আঘাতগ্রস্ত করি, তাহলে ভারতবর্ষের এই স্তরগুলোকে আমরা কোনোভাবে
এফেক্ট করতে পারবো। তাই জন্যে প্রথম যাদেরকে হিট করলো, দেখো সেনাবাহিনীর উপরে গুলি আজ না, বহু বছর ধরে চলে। একদম। সিভিলিয়ানসকে বেছে মারা হচ্ছে এবং জাতির নাম করে বেছে মারা হচ্ছে। এর দুটো অ্যাঙ্গেল। প্রথম অ্যাঙ্গেল হচ্ছে সিভিলিয়ানসদের মারা হচ্ছে, মানে যে ইকোনমিক মডেলটা ছিল সেটা ডাইরেক্টলি হিট করা হচ্ছে, যে ট্যুরিজম আমরা এখানে হতে দেব না। তো দ্যাট ইজ দ্য অরিজিন অফ ইকোনমিক গ্রোথ। দ্বিতীয়, জাতির নাম করে মারা হচ্ছে কেন? কনস্টিটিউশনকে হিট করো, ডাইরেক্টলি বোঝাও যে মেজরিটিকে আমরা হিট করব। আমরা মেজরিটির কাছে একটা বার্তা পৌঁছে দাও যে দেশের মেজরিটি যা আছে তারা যদি কালমা না পড়তে পারে তাদেরকে আমরা মৃত্যু বরণ করিয়ে দেবো। পয়েন্টটা হচ্ছে এই দুটো স্টেটমেন্ট করা মানে ভারতীয় সংবিধান, ভারতীয় পরিকাঠামো এবং ভারতের যে মূল দর্শন আছে তাতে আঘাত করা। কিন্তু আমরা দেখেছিলাম যে আমেরিকাকে আঘাত করার পর লাদেনের বিরুদ্ধে যেভাবে আমেরিকা এগিয়েছিল, দেশের ভেতরে ঢুকে লাদেনকে খতম করেছিল। ভারত কি সেই পথে কখনো হাঁটতে পারে, বা হাঁটতে কতটা সম্ভব ভারতের পক্ষে সেটা করা? দেখো, একটা কথা তোমাকে বলি, আমেরিকার টোড়াবোড়া হওয়ার পরে আবোতাবাদ যখন হয়েছিল, আবোতাবাদ কিন্তু পরের দিনই হয়নি। এটা প্রায় 13-14 বছরের একটা সময় ছিল যেখানে আমেরিকা আস্তে আস্তে জিরো ডাউন করেছিল এবং জিরো ডাউন করে ওসামাকে মেরেছিল। পয়েন্টটা হচ্ছে তাতে প্রেসিডেন্সিয়াল চেঞ্জ হয়ে গেছিল, এমনও সময় গেছিল। কারণ এগুলো এতটা কনফার্মেটরি হিট, মানে এটা এরকম ধুম করে করা যায় না। পুলওয়ামা হয়ে গেছে, সেটাও তো আমাদের দেশে অনেক দিন আগের ঘটনা। তারপরেও তো সার্জিক্যাল স্ট্রাইক ঘটেছে, বালাকোট ঘটেছে, কিন্তু আমেরিকাকে যেভাবে আঘাত করা হয়েছিল তারপরে কিন্তু সেভাবে আমেরিকাকে আর আঘাত করতে পারবে না। কারণটা হচ্ছে আমেরিকার টেরিটোরিয়াল সেই পথে না। আমি তোমাকে আগের দিনে যেটা বললাম, পাকিস্তান অনেক কাছে বলে ভারতকে আঘাত করা পাকিস্তানের অনেক আমি যেটা আগের দিন বললাম, পাকিস্তানের আমাদের ভারতবর্ষের টেরিটোরিয়াল এক্সিস্টেন্স যেটা আছে না, আমাদের যারা প্রতিবেশী আছে তারা অত্যন্ত খারাপ। আমেরিকা সেদিক থেকে অনেকটা সিকিউর তুলনামূলকভাবে, আমি বলতে চাই। পয়েন্টটা কি? কারণ আমাদের যারা প্রতিবেশী আছে, ধরো বাংলাদেশ অলরেডি আনস্টেবল নেশন অ্যাট দিস পয়েন্ট অফ টাইম। পাকিস্তান অলওয়েজ আনস্টেবল নেশন। পাকিস্তানে কোনো গভর্নমেন্ট থাকে না, তার কারণটা হচ্ছে পাকিস্তানই 2-3 রকমের আছে। একটা মিলিটারি পাকিস্তান, একটা গভর্নমেন্ট ইলেক্টেড পাকিস্তান। ওদের নিজেদের মধ্যেই ঝামেলা চলে, প্রধানমন্ত্রীকে ফাঁসি দিয়ে দেয়, প্রধানমন্ত্রীকে অ্যাসাসিনেট করে দিচ্ছে, দিনের পর দিন ধরে ধরে আর্মিরা দিনের পর দিন কু করে চলেছে। আফগানিস্তান তুলনামূলকভাবে একটা স্টেবিলিটির জায়গায় গেছে। পয়েন্টটা হচ্ছে আমাদের নেপাল আছে, সব জায়গায়, এইসব জায়গাগুলোতে না কোথাও না কোথাও গিয়ে দেখো একটা ইনসার্জেন্ট মডেল কাজ করে। এই ইনসার্জেন্ট মডেলগুলোর জন্য ভারতবর্ষ অ্যাজ এ কান্ট্রি কিন্তু ভীষণ ভালনারেবল পজিশনের মধ্যে এক্সিস্ট করে। সেই জন্যে ভারতবর্ষের রেসপন্স করার যে কায়দা, সেটা নট নেসেসারিলি আমেরিকার সাথে কপি পেস্ট হবে। ভারতবর্ষের মতো করে রেসপন্ড করবে এবং ভারতবর্ষ জানে সেই রেসপন্সটা কিভাবে করতে হয়। আমি ভারতের ক্ষেত্রে যদি আলোচনায় আসি, আজকে যদি নরেন্দ্র মোদী একটা কোন রকম সিদ্ধান্ত নেন, রাজনীতির ঊর্ধ্বে উঠে সবকটা রাজনৈতিক দল কি তাকে সাপোর্ট করবে? সেই জায়গায় কি ভারতের পলিটিক্যাল সিচুয়েশনটা রয়েছে? আজকে সর্বদল বৈঠকে কি একমতে পৌঁছতে পারা যাবে? দেখো, ভারতবর্ষের পলিটিক্যাল সিচুয়েশনটা না যেই রকম মানে আপ অ্যান্ড ডাউন আছে, যেরকম ডিফারেন্সেস আছে, ভারতবর্ষের একটা বিউটি আছে। বিউটিটা কি জানো তো? বিপদের সময় খুব পলিটিক্স টালমাটাল অবস্থা না। আগের বার প্রমাণ চেয়েছিল, অমুক তমুক চেয়েছিল, প্রচুর বিরোধী দল চেয়েছিল, কিন্তু গত 2 দিন ধরে ভারতবর্ষের যে দর্শন এবং সোলে হিট করেছে সেটা বুঝতে পারবে। তীব্র বিরোধী দলগুলোও বলছে উই আর দেয়ার উইথ দ্য সেন্ট্রাল গভর্নমেন্ট। কেন বলছে? তার কারণ হচ্ছে তারা সবাই বুঝতে পারছে যে রাহুল গান্ধী গিয়ে অমিত শাহর সাথে টেলিফোনিক ডিসকাশন করেছে, উনি দেশেও ফিরে আসছেন, প্রধান বিরোধী নেতা, এবং আজকে সবাই মিলে বসার একটা প্ল্যান করছে। কেন? তার কারণটা হচ্ছে কোথাও গিয়ে ভারতবর্ষের সবকটা পলিটিক্যাল দলও বুঝতে পারছে যে উই হ্যাভ টু রেসপন্ড। কোথাও গিয়ে আমাদের সরকারের সাথে দাঁড়াতে হবে। কারণ দেখো, আগামী দিনে যদি আমি তর্কের খাতিরে ধরিয়েও নিই যে এই গভর্নমেন্ট চেঞ্জ হয়ে যাবে, যে গভর্নমেন্টে আসবে তাকে এই ওজনটা তো নিতে হবে, এই ভারটা তো বহন করতে হবে। সুতরাং ভারতবর্ষ হ্যাভ টু আনসার ইন সাম ওয়ে। যদি আনসার না করতে পারে তাহলে এই ওজনটা নিয়ে ভারতবর্ষ আগামী দিনে যে এগোবে, ভারতবর্ষের পিঠ নিচে হয়ে যাবে। তাই জন্য মাথা উঁচু করে আগামী দিনে এগোতে গেলে, নো ম্যাটার হোয়াট পলিটিক্স ইউ ডু, নো ম্যাটার হোয়াট পলিটিক্যাল আইডিওলজি ইউ ফলো, ইউ হ্যাভ টু স্ট্যান্ড বাই দ্য ইন্টারেস্ট অফ দ্য নেশন। এবং দাঁড়াতে হবে, ভারতবর্ষের যে ইন্টারেস্ট আছে, ভারতবর্ষের যে দর্শন আছে, সে দর্শনের পাশে আজকে দাঁড়াতে হবে। তবেই তুমি ভারতবর্ষকে বাঁচাতে পারবে, তবেই মাথা উঁচু করে বলতে পারবে যে হ্যাঁ, এই দেশকেই আমরা চাই আগামী দিনে এগিয়ে নিয়ে যেতে।
ঠিক, অনেক ধন্যবাদ আপনাকে, অনেক ধন্যবাদ। খুব সুন্দরভাবে বিশ্লেষণ করলেন। আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক শুভাশিস ব্যানার্জি আমাদের সঙ্গে ছিলেন। একটা ক্যাবিনেট বৈঠক বা সর্বদলীয় বৈঠক যাই হোক না কেন, সেখান থেকে যে সিদ্ধান্তটা বেরিয়ে আসে সেই সিদ্ধান্তটা কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে খুব গুরুত্বপূর্ণ। কারণ পেহেলগামে যে ঘটনা ঘটেছে, প্রধানমন্ত্রী নিজে আজকে কথা দিয়েছেন, গোটা বিশ্ববাসীকে তিনি কথা দিয়েছেন, এই ঘটনার সঙ্গে যারা যুক্ত তাদেরকে খুঁজে বের করে শেষ করা হবে। এমনকি এটা শুধুমাত্র কয়েকটা পরিবার বা কয়েকটা মানুষের ওপর আঘাত নয়, এটা ভারতের আত্মার ওপর আঘাত। এই কথাটাই কিন্তু বলেছেন প্রধানমন্ত্রী। এখন দেখার যে শেষ পর্যন্ত ভারত কি ব্যবস্থা নেয়, কোন পথে এগোয়, ভবিষ্যতে কোন দিকে পুরো পরিস্থিতিটা যায়। আমাদের নজর থাকবে, আরও আপডেট আমরা দিতে থাকবো আপনাদের। দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন, হোয়াটসঅ্যাপেও ফলো করুন আজ তাক বাংলা।